লেখিকা সুপ্রিয়া ঘোষের বৌমা ডিটেকটিভের সেকেন্ড সিরিজ। কি সর্বনাশ হলো গো! আমার সীতাহারটা কাল রাতে বাক্সে ছিল, এখন পুরো খালি। আমার একই সর্বনাশ হলো গো! মালতী ছাড়া এ কাজ কেউ করেনি। ও কাল রাতে হা করে তাকিয়েছিল আমার হারটার দিকে। অপর্ণা দেবীর আকুল আর্তনাদে সাত সকালে বাড়ির ড্রয়িং রুম গমগম করে উঠল। সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন অমরেন্দ্রবাবু। তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, আহা অপর্ণা, অত উতলা হইও না। ভালো করে খুঁজে দেখেছো? লকার তো খোলা ছিল না। খুঁজতে আর কি বাকি রেখেছি? আলমারির চাবি আমার বালিশের নিচে ছিল, লকার অক্ষত, অথচ ভেতরে শুধু মকমলের খালি বাক্সটা পড়ে আছে। অপর্ণা দেবী কপালে হাত দিয়ে বসে পড়লেন। ঠিক তখনই রান্নাঘর থেকে চা ও বিস্কুটের ট্রে হাতে ঘরে ঢুকলো অদ্রিজা। ওর পেছনেই সৌম্য আর অর্ক। অদ্রিজা ট্রেটা সেন্ট্রাল টেবিলে নামিয়ে শান্ত গলায় বলল, মা, আপনি মালতীদির কথা ভাবছেন? ও তো আজ কাজে আসেনি। আসবে কি করে? অমন একটা কাণ্ড ঘটিয়ে কি আর কেউ পরদিন কাজ করতে আসে? অপর্ণা দেবী আঁচল দিয়ে চোখ মুছলেন। কাল রাত 9টায় ও যখন কাজ শেষ করে গেল তখন আমি ওর ব্যাগটা দেখিনি। কতবার বলেছি চট করে কাউকে এতটা বিশ্বাস করতে নেই। সৌম্য চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কিন্তু মা, মালতীদি তো এই বাড়িতে 5 বছর ধরে কাজ করছে। এর আগে তো কোনোদিন একটা টাকাও এদিক ওদিক হয়নি। হঠাৎ এত বড় ঝুঁকি নেবে? টাকা টান, বড় টান রে সৌম্য। ঠাকুমা শাশুড়িও ঘর থেকে লাঠি ঠক ঠক করতে করতে এলেন। আজকালকার বাজারের যা হাল! তবে আমার মনে হয় পুলিশে একটা খবর দেওয়া দরকার। অদ্রিজা এতক্ষণ কোনো কথা বলেনি। ও সোজা চলে গেল শাশুড়ি মায়ের ঘরের আলমারিটার সামনে। লকারের ভেতরটা শূন্য। মেঝের দিকে তাকাতেই ওর চোখ গেল ড্রেসিং টেবিলের নিচের একটা কোণে। সেখানে একটা ছোট্ট কাচের টুকরো পড়ে আছে। অদ্রিজা সেই হাত দিয়ে তুলে দেখল ওটা কোনো কাচের চুড়ির ভাঙা অংশ। মালতীদি সচরাচর শাখা পলা পরে, কাচের চুড়িও পরে না। অদ্রিজা ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিলে বসা অর্ককে জিজ্ঞেস করলো, অর্ক, কাল রাতে মালতীদি যখন কাজ শেষ করে চলে যায় তখন কটা বাজছিল? আমি তো তখন ল্যাপটপে কাজ করছিলাম বৌদি, ঠিক খেয়াল নেই, তবে 9:30 পৌনে 10টা হবে। কেন বলো তো? অর্ক তাকালো। না এমনি। আচ্ছা, কাল রাতে সদর দরজার লক কে করেছিল? অদ্রিজা আবার প্রশ্ন করলো। আমিই করেছিলাম বৌদি। শিলা নিজের ঘর থেকে বেরোতে বেরোতে বলল, মালতীদি যাওয়ার পর আমি গিয়ে কোলাপসিবল গেটে তালা দিই, তখনও 10টা বাজেনি। অদ্রিজা মনে মনে হিসাবটা মেলাতে লাগলো। ও সোজা চলে গেল বাড়ির সদর দরজার কাছে। লক এবং ছিটকিনি ভালো করে পরীক্ষা করলো। কোথাও কোনো জোর করে খোলার দাগ নেই। তার মানে চোর চাবি দিয়েই দরজা খুলেছে, অথবা সে চুরির সময় বাড়ির ভেতরেই ছিল। রান্নাঘরে গিয়ে অদ্রিজা দেখল মালতীদির কাঁচা কাপড়ের বালতিটা তেমনি পড়ে আছে, কিন্তু ধোয়া কাপড়গুলো দড়িতে মেলা নেই। অদ্রিজা ধীর পায়ে সৌম্যর সামনে এসে দাঁড়ালো। সৌম্য, তুমি আজ অফিসে যাওয়ার আগে একবার মালতীদির বস্তির ঘরে যেতে পারবে আমার সাথে? পুলিশে না জানিয়ে ওখানে যাওয়া কি ঠিক হবে অদ্রিজা? যদিও গয়না নিয়ে অলরেডি কোথাও সরে গিয়ে থাকে। সৌম্য চিন্তিত মুখে বলল, গেলে তো পুলিশও চট করে খুঁজে পাবে না, কিন্তু আমার মনে হচ্ছে মালতীদি যদি এই ঘটনার সাথে জড়িয়েও থাকে তবে কোনো একটা মস্ত বড় সূত্র ও তাড়াহুড়োয় ফেলে গেছে। অদ্রিজার শাড়ির আঁচলের আড়াল থেকে সেই কাচের চুড়ির টুকরোটা বের করে সৌম্যকে দেখালো। এটা কাল রাতে মার ঘরে ছিল না, আজ সকালে এসেছে। আর মালতী কাচের চুড়ি পরে না। সৌম্য অবাক হয়ে বলল, তার মানে অন্য কেউ? সেটাই দেখতে হবে, চলো আগে ওর বাড়ি ঘুরে আসি। অদ্রিজা বলল। 20 মিনিট পর ওরা যখন মালতীর ভাঙা ঘরের সামনে পৌঁছালো, চারপাশটা অদ্ভুত নিঝুম। ঘরে দরজাটা আধখোলা। অদ্রিজা দরজায় ধাক্কা দিতেই দেখলো ঘরের মেঝেতে মালতীদি বসে আছে। ওর চোখ মুখ ফোলা আর কপালে একটা টাটকা কাটার দাগ। ওদের দেখে মালতী ভয়ে আরো গুটিয়ে গেল। সৌম্য বলল, মালতীদি, কাল মায়ের সীতাহারটা চুরি হয়ে গেছে, তাই আমরা তোমায় একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। বড়বাবু, বৌদিমণি, আমি চুরি করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না।
মালতী কেঁদে উঠল। অদ্রিজা মালতীর সামনে হাঁটু গেড়ে বসলো, ওর কপালে হাত দিয়ে শান্ত গলায় বলল, আমরা তোমাকে দোষী ভাবছি না, শুধু বলো কাল রাতে তোমার সাথে কি হয়েছিল আর এই কপালটা কি করে কাটলো। মালতী কাঁপতে কাঁপতে সৌম্য আর অদ্রিজার দিকে তাকিয়ে বলল, কাল রাতে আমি যখন আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছিলাম বৌদিমণি, গেটের বাইরে একটা লোক অন্ধকারে দাঁড়িয়েছিল, মুখটা চাদরে ঢাকা। আমি পাশ কাটিয়ে যেতেই ও আমার মুখে একটা রুমাল চেপে ধরলো। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে যখন এখানে জ্ঞান ফিরল, দেখি আমার ঘরের আলমারি ভাঙা আর আমার জমানো কয়েক হাজার টাকার রূপোর গয়নাগুলোও উধাও। কপালটা হয়তো মাটিতে পড়ে কেটে গেছে। সৌম্য ভ্রুকুচকে বলল, তার মানে যে তোমাকে অজ্ঞান করেছিল সে তোমার কোমরে থাকা আমাদের বাড়ির সদর দরজার ডুপ্লিকেট চাবির গোছাটা নিয়েছিল? সদর দরজার একটা চাবি মালতীর কাছে থাকে, কারণ ও অনেক সকালে কাজে এসে বাইরের কাজগুলো শুরু করে দেয়। বাড়ির কেউ অত সকালে ওঠে না তখন। হ্যাঁ বড়বাবু, আমার শাড়ির আঁচলেই চাবিটা গোজা ছিল, সকালে উঠে দেখছি চাবিটা আর নেই। মালতী কাঁদতে কাঁদতে বলল। অদ্রিজা একটু ভাবল, মালতীদি, সেই লোকটার হাতে বা শরীরে কোনো বিশেষ কিছু খেয়াল করেছিলে? চাদরটা যখন ঢাকা ছিল, কোনো গন্ধ বা কোনো আওয়াজ? মালতী চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো। একটা জিনিস মনে পড়ছে বৌদিমণি, লোকটা যখন আমার মুখ চেপে ধরেছিল ওর হাত থেকে কড়া মেহেন্দির গন্ধ আসছিল, আর ওর ডান হাতে কাচের চুড়ি বা ওই জাতীয় কিছু একটা আওয়াজ হয়েছিল, যেন চুড়িগুলো ধাক্কা খেলো। অদ্রিজার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। ও উঠে দাঁড়িয়ে সৌম্যকে বলল, সৌম্য, কেসটা যতটা সহজ ভাবা হচ্ছিল ততটা নয়। চোর কিন্তু কোনো পুরুষ মানুষ নয়, চোর একজন মহিলা। মেহেন্দির গন্ধ আর কাচের চুড়ির আওয়াজ পুরুষ মানুষের হতে পারে না। আর চাদর মুড়ি দিয়ে ও পুরুষ সেজে মালতী মাসিকে বোকা বানিয়েছে। কিন্তু সেই মহিলা আমাদের বাড়ির আলমারির চাবি বালিশের নিচে থাকে সেটা জানলো কি করে? সৌম্য অবাক হয়ে প্রশ্ন করলো, তার মানে সে আমাদের চেনা কেউ, যে কাল রাতে কোনোভাবে বাড়ির ভেতরেই ছিল, অথবা মালতীদির চাবি নিয়ে ভেতরে ঢুকেছিল। চলো বাড়ি ফিরি, আসল রহস্য ওখানে লুকিয়ে আছে। অদ্রিজা তীক্ষ্ণ চোখে বাইরের রাস্তার দিকে তাকিয়ে বলল। মালতীর ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই অদ্রিজা একদম চুপচাপ। গাড়িতে সৌম্য কয়েকবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু অদ্রিজা হাত তুলে ওকে থামিয়ে দিল। ও এক মনে বাইরে তাকিয়ে কি যেন হিসাব মেলাচ্ছিল। বাড়ি পৌঁছতেই অপর্ণা দেবী দরজার মুখে এসে দাঁড়ালেন। কি দেখলে বৌমা? মালতী কি কিছু স্বীকার করলো? আমার হারটা কোথায়? মা, মালতীদি একটা অদ্ভুত গল্প ফেঁদেছে। ও বলছে কাল রাতে নাকি গেটের বাইরে চাদর মুড়ি দেওয়া এক মহিলা ওকে অজ্ঞান করে ওর কোমর থেকে চাবি ছিনিয়ে নিয়েছে। সৌম্য চাবিটা টেবিলে রাখতে রাখতে বলল, একদম আষাঢ়ে গল্প। ঠাকুমা শাশুড়ি ও ঘর থেকে বললেন, নিজে গয়না সরিয়ে এখন চাদর মুড়ির গল্প শোনাচ্ছে। পুলিশে খবর দে সৌম্য। অদ্রিজা ধীর পায়ে শাশুড়ি মায়ের ঘরের দিকে গেল। আলমারি চারপাশটা ও আবার খুব খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর ও নিচু হয়ে খাটের নিচে আলমারির খাঁজে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। প্রায় মিনিট পাঁচেক পর ও যখন উঠে দাঁড়ালো, ওর হাতে একটা ছোট্ট প্লাস্টিকের শিশি। ওটার গায়ে কোনো লেবেল নেই, তবে ছিপিটা খুলতেই একটা কড়া ঝাঁঝালো রাসায়নিক গন্ধ ঘরটায় ছড়িয়ে পড়ল। সৌম্য ঘরে ঢুকে গন্ধটা পেয়েই নাক কুঁচকে বলল, উফ, কিসের গন্ধ এটা? এটা তো ক্লোরোফর্মে গন্ধ। ঠিক ধরেছ, এটা ক্লোরোফর্মই। অদ্রিজা শান্ত গলায় বলল, মালতীদি বানিয়ে বলেনি। ও সত্যি কাল রাতে অজ্ঞান হয়েছিল, তবে একটা খটকা আছে। কি খটকা বৌদি? অর্ক দরজার গোড়ায় এসে দাঁড়িয়েছিল। মালতীদি বলল ও গেটের বাইরে অজ্ঞান হয়েছিল। যদি তাই হয় তবে ক্লোরোফর্মের এই শিশিটা মার ঘরের আলমারির পাশে কি করছিল? চোর কি চুরি করার পর শিশিটা পকেটে না পুড়ে এখানে ফেলে যাবে? অদ্রিজা অর্কর দিকে তাকালো। সৌম্য অবাক হয়ে বলল, তার মানে চোর মালতীকে গেটের বাইরে নয়, এই ঘরের ভেতরেই অজ্ঞান করেছিল? না সৌম্য, তাও নয়। মালতীদি যদি এই ঘরের ভেতরে অজ্ঞান হতো তবে আজ সকালে আমরা ওকে ওর নিজের ঘরে পেতাম না। অত বড় একটা মানুষকে চাদরে মুড়ে পাঁচিল টপকে বস্তিতে দিয়ে আসা কোনো মহিলার পক্ষে অসম্ভব। অদ্রিজা ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওখানে সকালে পাওয়া সেই কাচের চুড়ির টুকরোটা রাখা ছিল। অদ্রিজা সেটা হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ অপর্ণা দেবীকে জিজ্ঞেস করলো, মা, কাল রাত 9টায় মালতীদি যখন কাজ শেষ করে তখন আপনি কোথায় ছিলেন?
আমি তো তখন রান্নাঘরে রাতে রুটি করছিলাম। মালতী এসে বলল, মা গো, ঘর মোছা হয়ে গেছে, আমি এবার আসি। আমি বললাম, আচ্ছা যা। ও পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। অপর্ণা দেবী মনে করে বললেন, আর তুমি শিলা, তুমি কখন কোলাপসিবল গেটে তালা দিলে? অদ্রিজা শিলার ঘরের দিকে তাকিয়ে ডাকলো। শিলা ঘর থেকে বেরিয়ে এসে বলল, আমি তো বললাম বৌদি, 10:45 নাগাদ আমি নিচে গিয়ে তালা দিয়ে আসি। তালা দেওয়ার আগে তুমি ড্রয়িং রুমে বা মার ঘরে কাউকে দেখেছিলে? না তো, সবাই তো তখন যে যার ঘরে। শিলা মাথা নাড়ল। অদ্রিজা এবার রান্নাঘরের পাশের কলতলার দিকে গেল। কলতলার দেওয়ালে ঘষার দাগ আর নিচে কাচের কুচি পড়ে ও সেটার দিকে তাকালো। তারপর ওখান থেকে সোজা চলে গেল রান্নাঘরের পেছনে জানালাটার কাছে। জানলার একটা শিক সামান্য আলগা। অদ্রিজার শিকের ওপর হাত বোলাতেই দেখলো সেখানেও একটা হালকা ঘষার দাগ। অদ্রিজা সৌম্যর দিকে ঘুরে তাকালো। সৌম্য, মালতীদি কাল রাতে সত্যি অজ্ঞান হয়েছিল, তবে সেটা গেটের বাইরে নয়। ও অজ্ঞান হয়েছিল এই কলতলায়, ধোয়া কাপড় মেলতে যাওয়ার সময়। আর ওকে অজ্ঞান করার পর চোর পেছনে দরজা দিয়েই ভেতরে ঢোকে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। কোন জিনিসটা? সৌম্য জিজ্ঞেস করলো। মালতীদি কেন বলল যে চোরের হাত থেকে মেহেন্দির গন্ধ আসছিল আর কাচের চুড়ির আওয়াজ হচ্ছিল? ক্লোরোফর্মের গন্ধ এতটাই কড়া যে সেটা নাকে চেপে ধরলে মেহেন্দির মতো হালকা সুগন্ধ কোনোভাবেই টের পাওয়া সম্ভব নয়। কিন্তু এই চোর বড্ড বেশি নিখুঁত। ও যেন ইচ্ছে করে মেহেন্দি আর কাচের চুড়ির মতো সূত্রগুলো মালতীদির মাথায় ঢুকিয়ে দিয়েছে, যাতে আমাদের সন্দেহ কোনো বাইরের মহিলার ওপর যায়। অর্ক বলল, কিন্তু বৌদি, মালতীদি যদি নিজেই চোর হয় তবে নিজেকে অজ্ঞান করার নাটকও কেন করবে? আর কপালে এই চোরটাই বা কেন লাগবে? নিজেকে পুরোপুরি সন্দেহের ঊর্ধ্বে রাখার জন্য মানুষ নিজের ক্ষতিও করতে পারে। অর্ক। অদ্রিজার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। সৌম্য, চলো আরেকবার মালতীদির বাড়ি যাব। এবার আর কথা বলতে নয়, একটা জিনিস খুঁজতে। মালতীর ঘরের সামনে যখন অদ্রিজা আর সৌম্য পৌঁছালো তখন বস্তির কোণে ছোট একটা ভিড় জমেছে। মালতী ঘরের দাওয়ায় বসে একটা বাটিতে জল নিয়ে কপালে সেঁক দিচ্ছিল। ওদের দেখেই ও ধরফর করে উঠে দাঁড়ালো। বড়বাবু, বৌদিমণি, আপনারা আবার? অদ্রিজা মালতীর ঘরে ঢুকে সোজা ওর বিছানার দিকে এগিয়ে গেল। ঘরের এক কোণে একটা পুরনো টিনের ট্রাঙ্ক রাখা। অদ্রিজা ট্রাঙ্কের ওপর হাত রেখে শান্ত গলায় বলল, মালতীদি, এই ট্রাঙ্কে চাবিটা দাও তো একটু। মালতীর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। ও আমতা আমতা করে বলল, ওটাই তো আমার ওই ছেঁড়া কাঁথা আর কিছু পুরনো কাপড় আছে বৌদিমণি, ওতে কি খুঁজছেন? যা খুঁজছি তা যদি এর মধ্যে না থাকে তবে আমি নিজে হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেব। অদ্রিজা হাত বাড়িয়ে চাবিটা চাইল। সৌম্য মালতীর এই হঠাৎ বদলে যাওয়া চেহারা দেখে অবাক হয়ে গেল। মালতী কাঁপতে কাঁপতে কোমর থেকে একটা ছোট চাবি বের করে অদ্রিজার হাতে দিল। অদ্রিজার ট্রাঙ্কটা খুলতেই ওপরের দিকে কিছু পুরনো শাড়ি চোখে পড়ল। ওগুলো সরাতে নিচে একটা নোংরা কাপড়ের পুটলি পাওয়া গেল। পুটলিটা খুলতেই ঝকঝক করে উঠল অপর্ণা দেবীর সেই হারানো সীতাহার। আর তার ঠিক পাশেই পড়ে রয়েছে একটা নতুন কাচের চুড়ির গোছা, যার কয়েকটা ভাঙা। সৌম্য স্তম্ভিত হয়ে মালতীর দিকে তাকালো। মালতীদি, শেষে তুমি এই কাজটা করলে আর এত বড় একটা মিথ্যে গল্প সাজালে? মালতী ধপ করে মেঝেতে বসে পড়ে অদ্রিজার পা দুটো ধরে জড়িয়ে ধরল। আমায় পুলিশে দেবেন না বৌদিমণি, আমার ছেলেটার খুব অসুখ, অনেক টাকা দেনা হয়ে গেছিল বাজারে, কোনো কোনো উপায় না পেয়ে আমি এই পাপ কাজটা করে ফেলেছি। বিকেলের দিকে ড্রয়িং রুমে যখন সীতাহারটা টেবিলের ওপর রাখা হলো, বাড়ির সবার চোখ তখন অদ্রিজার দিকে। অপর্ণা দেবী সীতাহারটা হাতে নিয়ে বললেন, বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মালতী নিজে চুরি করে নিজেকে অজ্ঞান করার নাটক করলো, আর ওই মেহেন্দি, কাচের চুড়ি, ক্লোরোফর্মের শিশি, এসবের আসল রহস্যটা কি? অদ্রিজা চায়ের কাপে একটা চুমুক দিয়ে সবার দিকে তাকালো। মা, মালতীদি এই বাড়িতে 5 বছর ধরে কাজ করছে। ও খুব ভালো করেই জানতো যে এই বাড়িতে কোনো চুরি হলে সন্দেহটা প্রথমেই ওর উপর আসবে।
তাই ও নিজেকে বাঁচানোর জন্য একটা নিখুঁত চিত্রনাট্য তৈরি করেছিল, যা ও কোনো সিনেমার গল্প বা ক্রাইম শো দেখে শিখেছিল। শিলা বলল, ও চুরিটা করলো কখন বৌদি? আমরা রাতে যখন যে যার ঘরে ছিলাম আর মা রান্নাঘরে রুটি করছিল, বাবা তখন ছিল ঠাকুমার ঘরে, ঠিক তখনই ও চুপি চুপি মায়ের ঘরে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে। অদ্রিজা বলল। অর্ক উৎসুক হয়ে বলল, কিন্তু বৌদি, ও নিজেকে অজ্ঞান করলো কি করে? আর ওই কপালে কাটার দাগ? ও নিজেকে অজ্ঞান করেনি অর্ক। অদ্রিজা হাসল। কাল রাতে ও যখন কাজ শেষ করে কলতলায় যায়, ও নিজেই ক্লোরোফর্মের ছিপিটা খুলে রুমালে ঢালে, তারপর সামান্য একটু গন্ধ ও নিজের নাকে নেয়, যাতে ও সাময়িকভাবে ঝিমিয়ে পড়ে এবং ওর শরীরে ক্লোরোফর্মের অস্তিত্ব পাওয়া যায়। কপালে কাটার দাগটা ও নিজেই ইচ্ছে করে দেওয়ালে মাথা ঠুকে করেছিল, যাতে ঘটনাটা একদম সত্যি মনে হয়। ও ঝিমিয়ে পড়ার ঠিক আগে ক্লোরোফর্মের শিশিটা রান্নাঘরে জানলার আলগা শিক দিয়ে মার ঘরের আলমারির পাশে ছুঁড়ে ফেলে দিয়েছিল, যাতে আমাদের মনে হয় চোর মার ঘরেই ওটা ফেলে গেছে। কিন্তু ও তাড়াহুড়োয় দেওয়ালে রক্তটা মুছতে ভুলে যায়। সৌম্য বলল, কিন্তু ওই মেহেন্দির গন্ধ আর কাচের চুড়ির গল্পটা ও কেন বানালো? সেটাই ছিল ওর আসল চাল। অদ্রিজা বুঝিয়ে বলল, ও জানতো শুধু অজ্ঞান হওয়ার নাটক করলে পুলিশ ওকে ছাড়বে না, তাই ও আমাদের তদন্তের দিকটা ঘুরিয়ে দিতে চেয়েছিল। ও খুব ভালো করে জানতো যে কাল বিকেলে শিলার বান্ধবী স্নেহা মেহেন্দি পরা হাতে আমাদের বাড়িতে এসেছিল। ও ইচ্ছে করে কাচের চুড়ির ভাঙা টুকরো কাল রাতে কলতলায় আর মার ঘরে ছড়িয়ে রেখেছিল, যাতে আমার সন্দেহ কোনো বাইরের মহিলার ওপর গিয়ে পড়ে। কিন্তু ও একটা মস্ত বড় বৈজ্ঞানিক ভুল করে ফেলেছিল। কি ভুল বৌদি? শিলা জিজ্ঞেস করলো। ও বলেছিল চোর যখন ওর মুখ চেপে ধরে তখন কড়া ক্লোরোফর্মের গন্ধের মধ্যেও ও মেহেন্দির হালকা সুগন্ধ পেয়েছিল, কিন্তু বিজ্ঞানের নিয়ম অনুযায়ী ক্লোরোফর্মের কড়া রাসায়নিক গন্ধের সামনে মেহেন্দির মতো মৃদু গন্ধ মানুষের নাক কোনোভাবেই টের পেতে পারে না। যখনই ও মেহেন্দির গন্ধ পাওয়ার কথা জোর দিয়ে বলল, আমার খটকা লাগলো। তার ওপর কলতলার দেওয়ালে রক্তের দাগ ছিল। ওর কথা অনুযায়ী গেটের বাইরে ওকে অজ্ঞান করা হয়েছিল, তাহলে ওখানে কেন রক্তের দাগ থাকবে? বরং ও নিজেই দেওয়ালে কপাল ফাটিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করেছিল। অমরেন্দ্রবাবু চশমাটা ঠিক করে বললেন, আর চাবির গোছা? ও তো বলল চাবি চুরি গেছে। চাবিও নিজেই লুকিয়ে রেখেছিল বাবা, অদ্রিজা বলল। ও ভেবেছিল কদিন পর যখন এই চুরির হাঙ্গামা মিটে যাবে আর সন্দেহটা মেহেন্দি পরা কোনো মহিলার ওপর গিয়ে থিতু হবে, তখন ও শান্তিতে এই সীতাহারটা বাজারে বিক্রি করে দেবে। কিন্তু ও জানতো না, অপরাধী যতই নিখুঁত পরিকল্পনা করুক না কেন, একটা ছোট অসঙ্গতি তাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অপর্ণা দেবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাঁচালে বৌমা। মালতীর এই বিপদের কথা শুনলে হয়তো আমি নিজেই ওকে কিছু টাকা সাহায্য করতাম, কিন্তু ও চুরির যে পথটা বাঁচল তা সত্যিই অন্যায়। তবে তোমার এই বুদ্ধির তারিফ না করে পারা যায় না। সৌম্য হেসে উঠে অদ্রিজার পিঠ চাপড়ে বলল, বললাম না মা, আমাদের বাড়ির বৌমা ডিটেকটিভের চোখ এড়িয়ে এই সংসারে একটা সুতো নড়ার জো নেই। অদ্রিজা মুচকি হেসে ড্রয়িং রুম থেকে নিজের ঘরে চলে এলো। টেবিলের ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে আজকের তারিখ দিয়ে ও নতুন পাতায় লিখল, কেস অব দ্য মিসিং সীতাহার। ডায়েরিটা বন্ধ করে আলমারি লকারে তুলে রাখার সময় ওর মুখে ফুটে উঠল এক টুকরো তৃপ্তির হাসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।